যদি তুমি ফিরে না আসতে পারো তাহলে তোমার ডেড বডি কি দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করব? না। কাউকে কিছু বলতে হবে? না। কোনো কিছুই বলার নেই তোমার? জামশেদ মৃদুস্বরে বলল, যদি সম্ভব হয় অ্যানির পাশে একটু জায়গা রাখবে। মেয়েটি বড্ড ভীতু। আমি পাহারায় থাকলে হয়তো শান্তিতে ঘুমোবে। আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। গতকাল ১৯ জুলাই ছিল হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আজ আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি হুমায়ূন আহমেদের একটি উপন্যাস, অমানুষ। উপন্যাসটির প্রথম অন্বেষা সংস্করণ ২০০৯ সালে এবং প্রকাশক ছিলেন মোহাম্মদ সাদাত হোসেন। আর উপন্যাসটিকে আমরা অডিও বুক করার সময় ৫টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। কাজী আনোয়ার হোসেন, শ্রদ্ধাস্পদ ইস্যু। এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে শান্তিতে ঘুমাতে দাও। একটি ইতালিয়ান সমাধিলিপি। অমানুষ কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের কাঠামো একে কুইনালের ম্যান অফ ফায়ার থেকে নেয়া। কাঠামোগত সামান্য মিল ছাড়া ম্যান অফ ফায়ারের সঙ্গে এই বইয়ের কোনো সম্পর্ক নেই। অমানুষ রহস্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যারা আমাকে চিঠি দিয়ে উৎসাহিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হুমায়ূন আহমেদ, ৩১ জানুয়ারি ১৯৮৫। প্রস্তাবনা। স্কুল ছুটি হওয়া মাত্র বাচ্চা ছেলেটি ছুটে বেরিয়ে এলো। তার বয়স ৬-৭। ভারী মিষ্টি চেহারা। বাইরে বৃষ্টি পড়ছিল। ছেলেটি তার সবুজ রঙের রেইনকোটের হুড উঠিয়ে দৌড়াতে শুরু করলো। উত্তর দিকের ২ নম্বর গেটে তাদের ড্রাইভার অ্যাঞ্জেলো গাড়ির দরজা খুলে অপেক্ষা করছিল। ছেলেটি উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। অ্যাঞ্জেলো আজ অন্য দিনের চেয়েও দ্রুত চালাচ্ছে। এত তাড়া কিসের তার? ছেলেটি হঠাৎ দারুণ অবাক হলো। যে গাড়ি চালাচ্ছে সে অ্যাঞ্জেলো নয়। ভয় পাওয়া গলায় বলল, তুমি কে? লোকটি জবাব দিল না। ততক্ষণে হাইওয়েতে এসে পড়েছে। তেমন ট্রাফিক নেই। গাড়ি চলছে উল্কার মতো। ছেলেটির নাম পাপিনো মেচেটি। এইমাত্র তাকে অপহরণ করা হলো। পোর্ট সিটি কার্সিকায় গত ২ মাসে এটি হচ্ছে ৪র্থ শিশু অপহরণ। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়। রূপের বাইরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময় বেশ সাধারণ মনে হয়। এই মেয়েটি সেরকম নয় এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন। গালের হাড় উঁচু হয়ে আছে। ছোট্ট কপাল, কিন্তু তবু কি অদ্ভুত দেখতে, কি মোহনীয়। তার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা। পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। মেয়েটি প্রকাণ্ড জানলার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল। তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে কিনা। এই জাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না। এদের চোখ সাধারণত ভাবলেশহীন হয়ে থাকে। মামুনি! মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে। অ্যানির পায়ে ঘাসের স্লিপার। চলাফেরা নিঃশব্দ। অ্যানি! কি মামুনি? তোমাকে বলেছি না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঢুকবে? অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে রইল। মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে, শুধু চোখ দুটি আরো উজ্জ্বল, আরো গম্ভীর। অ্যানি, তুমি ১১য় পড়েছ। এখন তোমার অনেক কিছু শিখতে হবে, ঠিক না? জি মা। এখানে আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারতাম, পারতাম না? পারতে। আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয়। অ্যানির গাল লাল হয়ে উঠল। সে মায়ের দিকে সরাসরি তাকাতে পারল না। কিছু বলবার জন্য এসেছিলে অ্যানি? হুম। বলে ফেলো। মা, ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না। বড্ড একা একা লাগে। আমি আবার স্কুলে যেতে চাই।
তুমি তো একা থাকছো না, মিস মারিয়াটা আছেন না? মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না। মা, আমি স্কুলে যেতে চাই। বললেই তো যেতে পারছো না। তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাবো না। যাও, এখন শুয়ে পড়ো গে। অ্যানি তবুও দাঁড়িয়ে রইল। রুন বড্ড বিরক্ত হল। তার গলা স্বরে অবশ্য সেই বিরক্তি প্রকাশ পেল না। অ্যানি, তুমি আর কিছু বলবে? আমি স্কুলে যেতে চাই, মা। সে কথা তো আমি একবার শুনেছি, আবার বলছো কেন? যাও, ঘুমোতে যাও। একই কথা বারবার শুনতে ভালো লাগে না। অ্যানি নিঃশব্দে চলে গেল। রুন মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তার মেয়েটি অসামান্য রূপসী হয়েছে। এরকম রূপবতীদের অনেক রকম ঝামেলার মধ্যে বড় হতে হয়। তার নিজের যখন মাত্র 10 বছর বয়স, তখন তার মুখের রুমাল বেঁধে তাকে জোর করে... না, এইসব নিয়ে তার এখন আর ভাবতে ভালো লাগে না। রুন অল্প খানিকটা মার্টিনি ঢেলে গ্লাস হাতে করে সিঁড়ির কাছে আসতেই দেখল ভিকির গাড়ি এসে ঢুকেছে। ভিকি ব্যবসার ব্যাপারে রোমে গিয়েছিল। তার আরও 2 দিন পরে ফেরার কথা। রুন অবশ্যই মোটেই অবাক হল না। ভিকি প্রায় এরকম করে, অসময়ে এসে উপস্থিত হয়। রুনের বিষয়ে তার কিছু সন্দেহ আছে। অসময়ে এসে দেখতে চায় রুনের সঙ্গে পুরুষ মানুষ কেউ আছে কি না। রুন হাসি মুখে বলল, আগে এসে পড়লে যে। কাজ হয়নি, তাই ফিরে এলাম। ডিনার দিতে বলবো? ভিকি ক্লান্ত স্বরে বলল, খেয়ে এসেছি। ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে রুন। মার্টিনি তৈরি করে দেব? অলিভ আছে, দাও। মার্টিনির গ্লাসটি এক চুমুকে শেষ করল ভিকি। তার মানে সে কোনো একটি বিষয়ে বিশেষভাবে চিন্তিত। ব্যবসা নিয়ে। কিন্তু ব্যবসা তো তার অনেক দিন থেকেই খারাপ যাচ্ছে। এটা তো নতুন কিছু নয়। রুন, শুনছি, বলো। বসো, সামনের চেয়ারটাতে বসো। তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলা দরকার, জরুরি। রুন বসল না। আরেক গ্লাস মার্টিনি তৈরি করে পাশে এসে দাঁড়ালো। ভিকি গম্ভীর স্বরে বলল, তোমাকে খরচ কমাতে হবে রুন, অনেকটাই কমাতে হবে। রুন খিলখিল করে হেসে উঠল। হাসির কথা না, এই পেন্টিংটি আমি রোমে যাবার পর কিনেছ তুমি। ওর দাম কত? খুব সস্তা, 9 লক্ষ লিরা। ভিকির মুখ পলকের জন্য ছাই হয়ে গেল। 9 লক্ষ লিরা? কার আঁকা দেখবে? ম্যাতিস। অদ্ভুত না, ম্যাতিস এ ছবি আর আঁকেনি। তোমার ভালো লাগছে না? ভিকি বহু কষ্টে রাগ সামলালো। রেগে গেলে রুনের সঙ্গে তর্ক করা অসম্ভব। রুনকে বোঝাতে হবে, ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে। রুন, দয়া করে একটা জিনিস বুঝতে চেষ্টা করো। আমার অবস্থা ভালো না, খারাপ, খুবই খারাপ। কীরকম খারাপ? এবছরও লোকসান দিয়েছি। এদিকে ব্যাংকের কাছে বিরাট বড় দেনা। কত বড়? প্রায় 1 কোটি লিরা। রুন নিঃশব্দে হাসল। ভিকি ভেবে পেল না এই অবস্থায় এমন স্বাভাবিক ভঙ্গিতে কেউ হাসে কি করে। হাসছো কেন? তোমার নার্ভাস অবস্থা দেখে। বাস্তবকে বুঝতে শেখো রুন, প্লিজ। রুন হাসি মুখে সামনের চেয়ারটায় বসল। এমন অবস্থা তোমার হলো কেমন করে? তোমাদের এতদিনের সিল্ক ইন্ডাস্ট্রির হঠাৎ করে এমন ভগ্নদশা হলো কেন? ভিকি ক্লান্ত স্বরে বলল, আমাদের মেশিনপত্র সমস্তই পুরনো। আমাদের নতুন স্পিনিং মেশিন কিনতে হবে, খরাটস জাতীয় মেশিন। নতুন মেশিন না বসালে আমরা হংকংয়ের চীনাদের সঙ্গে পারবো না। ওরা এখন অর্ধেক খরচে চমৎকার সিল্ক দিচ্ছে বাজারে। কিনলেই হয় নতুন মেশিন? টাকা পাবো কোথায়? ব্যাংক থেকে লোন নিতে হবে, তার জন্য গ্যারান্টি দরকার। সেই জন্যে বলছি খরচপত্র কমাও। হংকংয়ের চীনাদের জন্যে আমার জীবনযাত্রা বদলাতে হবে? বদলাতে বলছি না, খরচপত্র কমাতে বলছি। রুন উঠে গিয়ে দরজা বন্ধ করল। ভিকি দেখল সে ক্লসেটের কাছে দাঁড়িয়ে কাপড় খুলে ফেলছে। ভিকি চোখ ফেরাতে পারছে না। যত দিন যাচ্ছে রুনের বয়স কমছে। রুন হালকা সুরে বলল, চলো ঘুমোতে যাই। বসো একটু, রাত বেশি হয়নি। গায়ে কোনো কাপড় নেই, অথচ কি সহজ ভঙ্গিতে রুন চলাফেরা করছে। ভিকি একটু চিন্তিত বোধ করল। রুন তাকে মন্ত্রমুগ্ধ করতে চাইছে। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি হতে পারে সেটি?
রুন একটি সিগারেট ধরিয়ে ভিকির সামনের চেয়ারটায় বসল। নরম স্বরে বলল, অ্যানি স্কুলে যেতে চাইছে। যাক, যাওয়াই তো উচিত। মেয়রেনদের মেয়ের মতো ওকেও যদি কিডন্যাপ করে নিয়ে যায় তখন? ভিকি বিরক্ত হয়ে বলল, মেয়রেনরা হচ্ছে ইতালির সবচেয়ে ধনী পরিবার। ওদের মেয়েদের কিডন্যাপ করে 2 কোটি লিরা মুক্তিপণ চাওয়া যেতে পারে, কিন্তু আমার কি আছে? রুন গম্ভীর স্বরে বলল, তোমার যে কিছু নেই তা তো আর যারা কিডন্যাপ করে তারা জানে না। আমি নিজেও তো জানতাম না তোমার এই অবস্থা। ভিকি একটা সিগারেট ধরালো। মাথা ঠান্ডা রাখতে হবে। রুনের সঙ্গে তর্ক করতে হলে মাথা শান্ত রাখতে হয়। ভিকি ধীর স্বরে বলল, রুন, যারা কিডন্যাপিং করছে তারা মাফিয়ার লোকজন, তা তো জানো? জানি। মাফিয়ারা সমস্ত খোঁজ খবর রাখে। কার কি অবস্থা তা তাদের অজানা নয়, বুঝতে পারছো? কাজেই তুমি নিশ্চিন্ত অ্যানিকে স্কুলে পাঠাতে পারো। রুন উঠে দাঁড়ালো। কি চমৎকার একটি শরীর! কে বলবে এই মেয়েটির বয়স 40? সিলিংয়ের নরম আলো যেন ঠিকরে পড়ছে তার গায়ে, জলকন্যার মতো লাগছে। রুন গম্ভীর গলায় বলল, সুইজারল্যান্ডে একটি চমৎকার স্কুল আছে, জেনেভার কাছে। অনেক ইতালিয়ান ছেলেমেয়ে সেখানে পড়ে। আমি অ্যানিকে সেই স্কুলে দিতে চাই। টিয়ারদের ছোট মেয়েটি ভর্তি হয়েছে সেখানে। চমৎকার স্কুল। ভিকি স্তম্ভিত হয়ে গেল। এসব কি বলছে সে? দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আসল জিনিসটাই তুমি বুঝতে পারছো না। আমার টাকা নেই। মেয়েকে সুইজারল্যান্ডে রেখে পড়ানো আমার সাধ্যের বাইরে। তাছাড়া অ্যানিরও ভালো লাগবে না। এত দূরে সে একা একা থাকতে পারবে না। একা একা থাকবে কেন? আমিও থাকবো। একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করব জেনেভার কাছে। তুমি হপ্তায় হপ্তায় এসে দেখে যাবে। প্লেনে মাত্র 1 ঘন্টা লাগে। এতক্ষণ আমি কি বলেছি তা তুমি বুঝতে চেষ্টা করনি রুন। টাকা কোথায় আমার? রুন পা দোলাতে দোলাতে বলল, এখানকার বাড়িটা বিক্রি করে ফেলো। এত সুন্দর বাড়ি, প্রচুর দাম পাবে। সেই টাকার অর্ধেক দিয়ে জেনেভায় একটা বাড়ি কেনা যায়। ভিকি থেমে থেমে বলল, আমার এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজড। আমার ধারণা ছিল তুমি তা জানো। রুন উত্তর দিল না। উঠে গিয়ে আরেকটা সিগারেট ধরালো। ভিকি বলল, অ্যানিকে মিলানের স্কুলেই যেতে হবে। এই হচ্ছে শেষ কথা। বেশ, সে যাবে মিলান স্কুলে। তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করো। নিরাপত্তার ব্যবস্থা? তার মানে? ওর একটা বডিগার্ড রেখে দাও। এখন তো সবারই আছে। নিকমোদের 2 মেয়ের জন্যই বডিগার্ড আছে। রুন, তুমি কি জানো কত খরচের ব্যাপার সেসব? আমি জানি না, জানতে চাই না। তুমি যদি অ্যানির বডিগার্ডের ব্যবস্থা না করো তাহলে ওকে আমি সুইজারল্যান্ডে নিয়ে যাব। রুন, বডিগার্ড রাখা মানেই সবার দৃষ্টি আকর্ষণ করা। সবাই ভাববে ওদের অনেক টাকা পয়সা। রুন হাসি মুখে বলল, ভাবলে অসুবিধা কি? রুন, প্লিজ একটা জিনিস দেখো। হাজার হাজার ছেলে মেয়ে ইতালিতে স্কুলে যায় যাদের বাবা মা আমাদের চেয়ে অনেক ধনী, কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য কোনো বডিগার্ড নেই। না থাকুক, আমার কিছুই যায় আসে না। ওরা তো আর আমার ছেলে মেয়ে না। আমার অসুবিধেটা তুমি দেখছো না। একটা বাড়তি খরচ, শুধু শুধু একটা ঝামেলা। রুন দৃঢ়স্বরে বলল, আজকাল সব ছেলেমেয়ের জন্যই বডিগার্ড আছে। এরেডোসের আছে, টুরেলার আছে, এমনকি কেওলিনদের পর্যন্ত আছে। ভিকি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়েছে। বডিগার্ড একটি মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, দামি একটা গয়নার মতো। রুন ভিকির গলা জড়িয়ে ধরল। তুমি একবার এত্রার সঙ্গে কথা বলো। সে নিশ্চয়ই তোমার টাকা পয়সার ঝামেলা মেটাবার ব্যাপারে সাহায্য করবে। ও তো অনেককেই বুদ্ধি দেয়। ভিকি উত্তর দিল না। রুনের এই দুঃসম্পর্কের ভাইটিকে সে সহ্য করতে পারে না। তার ধারণা রুনের সঙ্গে ওই ভাইটির গোপন মেলামেশা আছে। এই ভাইটির কথা উঠলেই রুনের মধ্যে একটা গদগদ ভাব দেখা যায়। রুন আরেকবার বলল, বুঝলে ভিকি, তুমি এত্রার সঙ্গে কথা বলো। সে তোমাকে চমৎকার বুদ্ধি বাতলাবে। রুন এসে ভিকির কোলে বসে পড়ল। গলা জড়িয়ে ধরে বলল, আর গম্ভীর হয়ে থাকার দরকার নেই। হাসো এবার। ভিকি হাসতে পারল না। টেনে টেনে বলল, বডিগার্ডের ব্যাপারটি নিয়ে তুমি কি এত্রার সঙ্গে কথা বলেছ? হুম। ভিকির মনে ক্ষীণ আশা হলো, যদি এত্রাকে দিয়ে রুনকে বোঝানো যায়
তাহলে হয়তো কাজ হবে। এতরা যদি বলে বডিগার্ড রাখার ব্যাপারটি হাস্যকর, তাহলে রুন নিশ্চয়ই শুনবে। ভিকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অ্যানির ঘুম ভাঙল খুব ভোরে। সে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। কি আশ্চর্য, বাগানে বেতের চেয়ারে বাবা বসে আছেন। সে চেঁচিয়ে ডাকল, বাবা! এত সকালে ঘুম ভেঙেছে? হুম। ভালো ঘুম হয়নি রাতে? না, দুঃস্বপ্ন দেখেছি বাবা। কি দেখেছিস? অ্যানি জবাব দিল না। ভিকি মেয়ের কোমর জড়িয়ে ধরে বলল, দেখেছিস একটা প্রকাণ্ড দৈত্য তাড়া করছে, তাই না? অ্যানি হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। সে যে দুঃস্বপ্ন দেখেছে সেরকম দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না, নিজের কাছে লুকিয়ে রাখতে হয়। সবচেয়ে প্রিয় যে বান্ধবী, তাকেও বলা যায় না। অ্যানির একটু মন খারাপ হলো। তার যত বয়স বাড়ছে ততই গোপন জিনিসের সংখ্যা বাড়ছে। যেমন এতরা চাচার কথাই ধরা যাক। ইদানিং এতরা চাচা তাকে দেখলেই আদর করার ছলে জড়িয়ে ধরেন। মুখে কি মিষ্টি মিষ্টি কথা। আরে, আমাদের অ্যানির মনটা খারাপ কেন? কি হয়েছে আমাদের অ্যানির? অ্যানি পরিষ্কার বুঝতে পারে এ সবই হচ্ছে তার ভান। এতরা চাচাকে এখন আর একটু ভালো লাগে না। সেদিন এসে মাকে বলল, ওয়ার্ল্ড ডিজনির একটা মুভি হচ্ছে, অ্যানিকে দেখিয়ে আনবো বলে ভাবছি। মা মহা খুশি। হাসতে হাসতে বলল, বেশ হয়, বেচারি একা একা থাকে, নিয়ে যাও। অ্যানি বলল সে যাবে না, তার মুভি দেখতে ভালো লাগে না। শেষ পর্যন্ত অবশ্যই যেতে হলো। মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই। মুভি হল অন্ধকার হতেই এতরা চাচা তার কোমর জড়িয়ে ধরলেন। অ্যানি স্তম্ভিত হয়ে লক্ষ্য করল মাঝে মাঝে সেই হাত নিচে নেমে যাচ্ছে। এসব কথা কাকে বলবে সে? মাকে? মা নিশ্চয়ই উল্টো তার উপর রাগ করবেন, কারণ এতরা চাচাকে মা খুব পছন্দ করেন। এটাও অ্যানির ভালো লাগে না। এতরা চাচা সময়ে অসময়ে আসে বাড়িতে। মা তাকে নিয়ে দক্ষিণের গেস্ট হাউসে চলে যান। গেস্ট হাউসে গিয়ে দরজা বন্ধ করার কি মানে? এমন কি কথা তার সঙ্গে যা দরজা বন্ধ করে বলতে হয়? ভিকি দেখল অ্যানি গম্ভীর হয়ে বসে আছে। সে হালকা স্বরে বলল, আমার মামুনি এত গম্ভীর কেন? অ্যানি চাপা স্বরে বলল, এখানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগছে না বাবা, আমি স্কুলে যেতে চাই। খুব শিগগিরই যাবে মা? কবে? তোমার মা চাচ্ছেন তোমার জন্য একজন বডিগার্ড রাখতে। এই ব্যাপারটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। যদি না রাখলে চলে তাহলে তুমি এই সপ্তাহ থেকেই যেতে পারবে, আর যদি রাখতে হয় তাহলে একটু দেরি হবে। অ্যানি মুখ উজ্জ্বল করে বলল, বডিগার্ড রাখলে খুব মজা হবে বাবা। মজা কিসের? ওই লোকটি কেমন বন্দুক টন্দুক হাতে নিয়ে থাকবে, ভাবতেই আমার মজা লাগছে বাবা। মামুনি, এর মধ্যে মজার কিছু নেই। সমস্ত ব্যাপারটি হাস্যকর, খুবই হাস্যকর। আমার কাছে তো বেশ লাগছে বাবা। ভিকি কিছু বলল না। অ্যানি বলল, তুমি কি চা খাবে? চা আনবো তোমার জন্যে? চা বানাতে পারো তুমি? হুম, খুব পারি। বেশ তো, খাওয়া যাক এক কাপ চা। অ্যানি হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল। ভিকির একটু মন খারাপ হলো। অ্যানি এখানে খুব নিঃসঙ্গ। ভিকি তাকে সময় দিতে পারছে না। রুনও পারে না। মেয়েটির কোনো সঙ্গী সাথী নেই। চা ভালো হয়েছে বাবা? চমৎকার হয়েছে। মনে হচ্ছে একটু বেশি কড়া হয়েছে। আমার কড়া চা পছন্দ। অ্যানি হাসি মুখে বলল, আমি যদি বলতাম চা বেশি হালকা হয়েছে, তাহলে তুমি বলতে আমার হালকা চা পছন্দ, ঠিক না বাবা? তা ঠিক। ভিকি অ্যানি দুজনেই গলা ছেড়ে হেসে উঠল। রেস্টুরেন্টটি ছোট, কিন্তু শহরের নামী রেস্টুরেন্টগুলির মধ্যে এটি একটি। এরা ইতালি শহরের সবচেয়ে ভালো প্রসকিউটু, কচি বাছুরের গোশত রান্না করে। এ ধরনের একটা কথা চালু আছে। ভিকি প্রসকিউটু পছন্দ করে না, কিন্তু তবু এখানে এসেছে, কারণ এই রেস্টুরেন্টটি তার খুব প্রিয়। সে প্রায় রোজই এখানে লাঞ্চ খেতে আসে। ভিকি বেশ খানিকক্ষণ বসে থাকবার পর এতরা এসে উপস্থিত। চমৎকার একটা নীল রঙের শার্টের উপর হালকা গোলাপি একটা টাই পরেছে তোরা। কে বলবে এই লোকটির বয়স 40-এর ওপর? দেরি করে ফেললাম নাকি ভিকি? না, খুব দেরি না। লাঞ্চের অর্ডার দিয়েছ? এখনো দিইনি। কি খেতে চাও তুমি?
এতরা হাসি মুখে বলল, আমার বাঁধা মেনু ভিটেলো টোনাটু, প্রসকিউটু এবং 1 বোতল বারগুন্ডি। বারগুন্ডির গ্লাসে চুমুক দিয়ে এতরা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, এখন বলো তোমার সমস্যাটা কি? ভিকি ইতস্তত করতে লাগলো। নিজের সমস্যা অন্যের কাছে বলতে ইচ্ছে করে না, কিন্তু এতরার যত দোষী থাকুক ওর মাথাটা খুবই পরিষ্কার। তাছাড়া ওর ভালো কানেকশন আছে, প্রচুর লোকজনের সঙ্গে ওর চেনা জানা। কি ব্যাপার, চুপ করে আছো যে, বলো। তুমি বোধহয় জানো না আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিক জানি না বললে ভুল হবে, তবে কতটা খারাপ তা জানি না। বেশ খারাপ। এত খারাপ হলো কি করে? ভিকি জবাব দিল না। এতরা বলল, আমার কাছে ঠিক কি পরামর্শ তুমি চাও? আমার যা দরকার তা হচ্ছে মোটা অঙ্কের কিছু টাকা। মোটা অঙ্কের টাকা জোগাড় করা তোমার পক্ষে কঠিন হবার কথা নয়। তোমার স্ত্রীর প্রচুর টাকা আছে, আমি ওর কাছে হাত পাততে চাই না। বুঝলাম, স্ত্রীর কাছে হাত না পাতাই ভালো, তাতে দাম কমে যায়। এতরা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ব্যাংকে চেষ্টা করেছো? তোমার যা নামডাক তাতে ব্যাংক থেকে সহজেই মোটা টাকা লোন পাবে। ভরাডুবি না হওয়া পর্যন্ত ব্যাংক তোমাকে টাকা দেবে। তুমিও সেটা জানো, জানো না? ভিকি উত্তর দিল না। এতরা বলল, তুমি কি চেষ্টা করেছো? বিশেষভাবে করিনি। তাহলে করো, টাকার সমস্যা কোনো সমস্যা নয়, অন্তত তোমার জন্য নয়। তুমি চাইলে আমি 2-1 ব্যাংকারের সাথে কথা বলতে পারি। অবশ্যই আমি তার কোনো প্রয়োজন দেখি না। তোমাকে সবাই চেনে। আমাকে না, আমার বাবাকে চেনে। একই কথা, তোমার বাবাকে চিনলেই তোমাকে চেনা হয়। এখন বলো, তোমার আসল প্রবলেম কি? তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমার মনে আরও কিছু আছে। ভিকি আরেকটা বারগুন্ডির অর্ডার দিয়ে চুপ করে বসে রইল, যেন ভাবছে সমস্যাটি বলা ঠিক হবে কিনা। চুপ করে আছো কেন, বলে ফেলো। ভিকি দীর্ঘ সময় নিয়ে বডিগার্ড সংক্রান্ত সমস্যাটি বলল। এতরা হাসি হাসি মুখে শুনল। তার ভাব দেখে মনে হলো সে খুব মজা পাচ্ছে। ভিকি বলল, এখন বলো আমার কি করা উচিত? একটা বডিগার্ড রাখো, এই একমাত্র সমাধান। ভিকি বড্ড বিরক্ত হলো। এতরা এই কথা বলবে তা সে ভাবেনি। তার ধারণা ছিল বডিগার্ড রাখার হাস্যকর দিকটি এতরার চোখে পড়বে। এতরা একটি সিগারেট ধরিয়ে গম্ভীর হয়ে বলল, বডিগার্ডের ব্যাপারটি এখন রুনের একটি প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রুনকে আমি যতটুকু জানি তাতে মনে হচ্ছে বডিগার্ড না রাখা পর্যন্ত সে শান্ত হবে না। একজন বুদ্ধিমান স্বামীর প্রধান কাজ হচ্ছে স্ত্রীকে শান্ত রাখা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? রীতিমতো প্রফেশনাল লোক রাখলে অনেক টাকা লাগবে, বলাই বাহুল্য। কিন্তু তোমার তো আর প্রথম সারির লোকের প্রয়োজন নেই, ঠিক না? ঠিক। কাজে কোনো রকম একজন কাউকে কয়েক মাসের জন্য রেখে দাও, রুন শান্ত হলেই ছাড়িয়ে দাও, ব্যাস চুকে গেল। এরকম লোক কোথায় পাওয়া যায়? এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে। আমার উপর ছেড়ে যাও, আমি জোগাড় করে দেব। আগামী সপ্তাহে তুমি তোমার বডিগার্ড পাবে, ঠিক আছে? ভিকি কিছু বলল না। এতরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আর কোনো সমস্যা আছে? থাকলে বলে ফেলো। না, আর কিছু নেই। তাহলে এই কথাই রইল, সোমবার তুমি বডিগার্ড পাবে। এখন তাহলে উঠি। চমৎকার লাঞ্চের জন্য ধন্যবাদ। আর শোনো ভিকি, তুমি মুখ এমন হাড়ির মতো করে রাখবে না, একটু হাসো। তোমাকে দেখে মনে হয় তুমি গভীর সমুদ্রে পড়েছ। এতরা বেরিয়ে গেল। ভিকি নিজের মনে বলল, আমি গভীর সমুদ্রেই পড়েছি, অতলান্তিক জলে। এতরা তার কথা রাখল। হপ্তা শেষ হবার আগেই একজন বিদেশি মানুষ এসে হাজির। তোমার সঙ্গে বন্দুক আছে? হ্যাঁ। দেখাতে পারো? লোকটি জ্যাকেটের পকেট থেকে একটা ছোট রিভলভার বের করল। ভিকি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেটার দিকে। কি নাম এটির? বেরেটা 48। ভিকি শিশুর মতো আগ্রহে রিভলভারটি হাতে তুলে নিল। কি সুন্দর, ছিমছাম, ছোট্ট একটি জিনিস। এর লাইসেন্স আছে? আছে। এর মধ্যে কি গুলি ভরা আছে? আছে। তুমি এই জাতীয় রিভলভার আগে ব্যবহার করেছো? করেছি। কি সর্বনাশ, তুমি আগে বলবে তো। ভিকি সাবধানে রিভলভারটি নামিয়ে রাখল। শুকনো গলায় বলল, তোমার কাগজপত্র কি আছে দেখি। লোকটি কাগজপত্রের একটা চামড়া বাঁধানো ফাইল নামিয়ে রাখল।
ভিকি প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। লোকটি ইতালিয়ান নয়, বিদেশি। গায়ের চামড়া কালো, পুরু ঠোঁট, বড় বড় চোখ। অদ্ভুত এক ধরনের কাঠিন্য আছে। কোথায় সে কাঠিন্যটি তা ধরা যাচ্ছে না। ভিকি নিচু স্বরে বলল, তুমি কি কখনো মানুষ মেরেছ? হ্যাঁ। ভিকির গা শিরশির করে উঠল। কতজন মানুষ মেরেছ? এর উত্তর জানা কি সত্যি প্রয়োজন? না না, উত্তর না দিলেও হবে, এমনি জিজ্ঞেস করলাম। ভিকি ফাইল খুলল। নাম জামশেদ হোসেন, বয়স 55। ভিকি অনেকক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত নাম। তোমার দেশ কোথায়? ফাইলে লেখা আছে, ফাইল খুললেই পাবে। হ্যাঁ, লেখা আছে ফাইলে, পরিষ্কার সব লেখা। লোকটি কথাবার্তা বেশি বলতে চায় না, এটা ভালো। বডিগার্ড এরকমই হওয়া উচিত। ভিকি পড়তে শুরু করল। জাতীয়তা বাংলাদেশি। সেটি আবার কোন দেশ? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি ছোট্ট একটি দেশ। তোমার পাসপোর্ট আছে? ইতালিতে যে আছো তার কাগজপত্র আছে? আছে। কি ধরনের কাগজপত্র? লোকটি গম্ভীর স্বরে বলল, আমি ফ্রেঞ্চ লিজিয়নে দীর্ঘদিন ছিলাম। তারপর কিছুদিন ছিলাম ইতালিয়ানদের সঙ্গে জিরাল্ডা আলজিয়ার্সে। আমার কাগজপত্র সেই সূত্রে পাওয়া। ভিকি অবাক হয়ে বলল, আলজিয়ার্সে কিসে ছিলে? ফার্স্ট প্যারাট্রুপ রেজিমেন্ট। বলো কি, তুমি বাংলাদেশের লোক হয়ে লিজিয়নে ঢুকলে কি করে? লোকটি জবাব দিল না। ভিকি বলল, লিজিয়নে ঢোকার আগে তুমি কোথায় ছিলে? অনেক জায়গায় ছিলাম। আমি একজন ভাড়াটে সৈনিক, মিস্টার ভিকি। যে পয়সা দিয়েছে আমি তার জন্যই যুদ্ধ করেছি। আমি কোথায় ছিলাম, কি ছিলাম, সেসব জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে রাখতে পারো, পছন্দ না হলে বিদায় হব। ভিকি অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। এতরা এই লোকটিকে পাঠিয়েছে, কিন্তু মনে হচ্ছে ঠিক লোক পাঠায়নি। অবস্থা যা, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোক খাঁটি পেশাদার লোক। ভিকি নিঃশব্দে কাগজপত্র পড়তে লাগল। অসাধারণ লিজিওনারি হিসেবে তাকে পরপর 2বার অর্ডার অফ ভেলোর দেওয়া হয়। ভিকি বড়ই অবাক হলো। এতরা এই লোকটিকে পাঠানোর আগে আরও 2জনকে পাঠিয়েছিল। ভিকি তাদের সঙ্গে 2-1টি কথা বলে বিদায় করে দিয়েছে। সে 2জন রাস্তার গুন্ডা ছাড়া কিছুই না। কেউ জীবনে কখনো বন্দুক ধরেছে কিনা সে সম্পর্কেও সন্দেহ আছে। বডিগার্ড হিসেবে ওদের রাখলে রুন রেগে আগুন হতো বলাই বাহুল্য। কিন্তু এই লোকটি অদ্ভুত। ভিকি বলল, তুমি কি কফি খাবে? না। খাও না, খাও, ভালো কফি। লোকটি চুপ করে রইল। ভিকি কফি আনতে বলে নিচু স্বরে জানালো, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু একটি কথার জবাব দাও। এত কম টাকায় তুমি কাজ করতে রাজি হচ্ছ কেন? লোকটি কফিতে চুমুক দিয়ে বলল, মিস্টার ভিকি, আমি একজন অ্যালকোহলিক। বডিগার্ড হিসেবে আমার কোনোই মূল্য নেই এখন। বয়স হয়েছে, শরীর নষ্ট হয়ে গেছে। ভিকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিস্টার এতরা আমাকে বলে দিয়েছেন তোমার যেন তেন একজন লোক হলেই চলে, প্রফেশনাল লাগবে না। তা ঠিক, আসলে আমার স্ত্রীর চাপে পড়েই একজন বডিগার্ড রাখতে হচ্ছে। আমার মেয়েকে কিডন্যাপ করার কোনো কারণ নেই। স্ত্রীদের চাপে পড়ে আমাদের অনেক কিছুই করতে হয়। ভালো কথা, তুমি কি বিবাহিত? না। ভালো, খুব ভালো। লোকটি নিঃশব্দে কফি খেয়ে যাচ্ছে। ভিকি বলল, ইয়ে, তুমি কি বড় রকমের অ্যালকোহলিক? হ্যাঁ। মাতাল হয়ে যাও? না। আরেকটি কথা তোমাকে বলা দরকার। এমন হতে পারে যে 3 মাস পর তোমাকে আমার দরকার হবে না। এতরা নিশ্চয়ই তোমাকে বলেছে সেটা? হ্যাঁ, বলেছে। আরেকটি কথা, তোমাকে রাখবো কিনা সেটি নির্ভর করছে আমার স্ত্রীর উপর। বুঝতেই পারছো, ওর জন্যই তোমাকে রাখা। বুঝতে পারছি। চলো, আমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। অবশ্যই তোমাকে আমার পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। তোমার নামটি যেন কি? জামশেদ, জামশেদ হোসেন। অদ্ভুত নাম, এর অর্থ কি? আমার জানা নেই। রুন অবাক হয়ে বিদেশি লোকটির দিকে তাকালো। লম্বা, রোগা, একটু যেন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মাথার চুল সাদা কালো, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। পরনে কালো রঙের একটি জ্যাকেট। জ্যাকেটের মাঝখানের বোতামটি নেই, তবে জ্যাকেট এবং ট্রাইজার দুটি বেশ পরিষ্কার। রুন কঠিন স্বরে বলল,
তুমি তো ইতালিয়ান নও। না। ভিকি বলল, ইতালিয়ান না হলেও চমৎকার ইতালিয়ান বলতে পারে। রুন বলল, তোমার বয়সও অনেক বেশি। হ্যাঁ, 55। ভিকি হড়বড় করে বলল, বয়স হলেও এই লাইনে সে একজন অভিজ্ঞ ব্যক্তি। কাগজপত্র দেখলেই বুঝবে। আজকাল এই লাইনে অভিজ্ঞ লোক পাওয়া খুব মুশকিল। রুন বলল, তোমার দেশ কোথায়? বাংলাদেশ। সেটি আবার কোথায়? উত্তর দিল ভিকি, বার্মা এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটি ছোট্ট দেশ। রুন, তুমি বরং মিস্টার জামশেদের কাগজপত্রগুলো দেখো। রুন বলল, তুমি কি আজ থেকে কাজে লাগতে পারবে? হ্যাঁ। দোতলার একটি ঘরে তুমি থাকবে। অ্যানিকে স্কুলে নিয়ে যাবে এবং ফিরে নিয়ে আসবে। তোমার সঙ্গে বন্দুক আছে? আছে। এসো, তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। রুন বেরিয়ে গেল। জামশেদ গেল তার পিছু পিছু। ভিকি সোফায় বসে ঘামাতে লাগলো। রুন ফিরে এসে একটা ঝগড়া বাঁধাবে, জানা কথা। এসেই চিৎকার শুরু করবে, এই বুড়ো হাবড়াকে কোত্থেকে ধরে এনেছো? কিন্তু সেরকম কিছুই হলো না। রুন ফিরে এসে শান্ত স্বরে বলল, লোকটিকে আমার পছন্দ হয়েছে। তবে তবে কি? লোকটির দিকে তাকালে কেমন যেন অস্বস্তি লাগে। বিদেশি লোক, তাই? না, তা নয়। অন্য এক ধরনের অস্বস্তি। অস্বস্তি ঠিক না, ভয় বলতে পারো। ভিকি অবাক হয়ে বলল, কি আশ্চর্য, ভয় লাগবে কেন? জানি না কেন, শুধু মনে হচ্ছিল একটা পেশাদার খুনি। কত লোকে যে মেরেছে কে জানে। ভিকি চুপ করে রইল। রুন বলল, লোকটির চোখ দেখেছ? পাথরের তৈরি বলে মনে হয়, ঠিক না? আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছ তুমি। ওর মনে দয়া মায়া রহম বলে কিছু নেই। এরকম লোকই তো তুমি চেয়েছিলে, রুন। রুন চিন্তিত মুখে বলল, তা অবশ্যই ঠিক। স্বস্তির নিঃশ্বাস ফেলল ভিকি। বড় ঝামেলা চুকেছে। মাস দুয়েক পর বিদায় করে দিলেই হবে। এই টাইপের লোকদের নিজের ঘরে রাখা ঠিক না। তাছাড়া বিদেশি লোক, বিদেশিদের বিশ্বাস করতে নেই। মিস মারিয়াটা, আমাদের ঘরে যে নতুন একজন মানুষ এসেছে, তাকে তুমি দেখেছ? না, আমিও দেখিনি। সে কিন্তু বিদেশি, মিস মারিয়াটা। তুমি পড়ায় মন দিচ্ছ না, অ্যানি? আজকে আমার পড়তে ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও পড়তে হবে। অ্যানিকে এলজেব্রার বই খুলতে হলো। সে 2-3টা অঙ্ক শেষ করেই বলল, মিস মারিয়াটা, ওই বিদেশি কিন্তু ভয়ঙ্কর লোক। ফটফট গুলি করে মানুষ মারে। মানুষ মারা যদি তার কাজ হয়, তাহলে তো মারবেই। সবারই তার নিজের কাজ করতে হয়, ঠিক না? হ্যাঁ, ঠিক। ওর কাজ কিন্তু মানুষ মারা না। ওর কাজ হচ্ছে আমাকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করা। সেরকম কোনো লোক দেখলেই সে একেবারে শেষ করে দেবে, দ্রুম দ্রুম। মিস মারিয়াটার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না। সে আবার পড়াতে শুরু করল। অ্যানি ছাড়া পেল সন্ধ্যার আগে আগে এবং ছাড়া পাওয়া মাত্র ছুটে গেল দোতলায়। লোকটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েও অ্যানি কিছুই শুনল না। লোকটি অসময়ে ঘুমোচ্ছে নাকি? অ্যানি দরজায় টোকা দিতেই ভারী গলায় লোকটি কথা বলল, কে? আমি কি তোমার ঘরে আসতে পারি? খুট করে দরজা খুলে গেল। আমার নাম অ্যানি। কোনো উত্তর নেই। লোকটি তাকিয়ে আছে শুধু। আমি কি তোমার ঘরে একটু বসতে পারি? লোকটি দরজা থেকে সরে দাঁড়ালো। অ্যানি হাসি মুখে বলল, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার কথা বলার লোক নেই। লোকটি ভারী স্বরে বলল, বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি না। বাচ্চাদের আমি পছন্দ করি না। অ্যানি স্তম্ভিত হয়ে গেল। থেমে থেমে বলল, আমি বাচ্চা নই। আমার এপ্রিল মাসে 12 হবে। লোকটি কথা বলল না। অ্যানি বলল, আমি যদি কিছুক্ষণ তোমার ঘরে বসি, তাহলে কি তুমি বিরক্ত হবে? হ্যাঁ। অ্যানির চোখে প্রায় জল এসে পড়ছে। সে বহু কষ্টে নিজেকে সামলালো। লোকটি মৃদুস্বরে বলল, একটি জিনিস তোমাকে বুঝতে হবে অ্যানি। আমি নতুন কেনা কোনো খেলনা না। আমাকে রাখা হয়েছে তোমার নিরাপত্তার জন্যে। এইটুকুই আমি দেখব, এর বেশি না। যদি এই জিনিসটি পরিষ্কার বুঝতে পারো, তাহলে তা তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। অ্যানি ধরা গলায় বলল, তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ। অ্যানির চোখ দিয়ে জল পড়তে লাগলো।
সে প্রায় ছুটে বেরিয়ে গেল। রুন এসে ঢুকলো তার কিছুক্ষণ পর। সে ইতস্তত করে বলল, অ্যানি খুব কাঁদছে। লোকটি জবাব দিল না। রুন বলল, আমার এই মেয়েটি খুব সেন্সিটিভ, ওর সঙ্গে ভাব করতে হবে খুব ধীরে ধীরে। একবার ভাব হলেই বুঝবে, খুব মিষ্টি মেয়েও। মিসেস রুন, আমি তোমার মেয়ের সঙ্গে ভাব করতে আসিনি, ওসব আমি পারি না, আমার দ্বারা ওসব হয় না। ও, তোমরা যে কাজের জন্য আমাকে রেখেছ সে কাজ আমি ঠিকমতো করতে চেষ্টা করব, এর বেশি আমার কাছে কিছু আশা করবে না। রুন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু লোকটি আর কথা বলল না। রুন ভাবল, এই বিদেশি লোকটিকে রাখা হয়তো ঠিক হয়নি। মিস মারিয়াটাও একই কথা বলল, বিদেশিদের কখনো বিশ্বাস করতে নেই মিসেস রুন। মিস মারিয়াটার অবশ্যই সব কিছুতেই বাড়াবাড়ি। সে গলা খাদে নামিয়ে বলেই ফেলল, কোনো একদিন হয়তো দেখা যাবে এই লোকই আপনাদের গুলি করে মেরে রেখে পালিয়েছে। রুন বিরক্ত হয়ে বলেছে, আমাদের মারবে কেন? মিসেস রুন, ওদের কোনো কারণ টারণ লাগে না, ওরা হচ্ছে বর্ন কিলার। ওরা স্বাভাবিক মানুষ না মিসেস রুন। কথাটি একেবারে মিথ্যা নয়। ভাড়াটে সৈনিকরা অস্বাভাবিক মানুষ তা বলাই বাহুল্য। বন্য পশুর মতো জীবন কাটিয়ে হঠাৎ করে কেউ পোষ মানে না, এর পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে। মিসেস রুন, লোকটাকে বিদায় করে দিন, দেখা যাবে কি করা যায়। আমার কাছে তেমন কিছু খারাপ মনে হচ্ছে না। ভালোও তো মনে হচ্ছে না, ঠিক না? রুনের মনে একটি কাঁটা বিঁধে রইল, অস্পষ্ট সন্দেহের একটি তীক্ষ্ণ কাঁটা। হ্যালো রুন। হ্যাঁ, আমি এতরা। হ্যালো এতরা, নতুন বডিগার্ড কি কাজ শুরু করেছে? হ্যাঁ করেছে। পছন্দ হয়েছে তোমার? রুন জবাব দিল না। এতরা বলল, হ্যালো, জবাব দিচ্ছ না কেন? রুন ইতস্তত করে বলল, ভালোই তো। অ্যানির পছন্দ হয়েছে? পছন্দ হওয়া হইর কি আছে, বডিগার্ডের সঙ্গে তার সম্পর্ক কি? স্কুলে নিয়ে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবে, ব্যাস। এতরা গলার স্বর এক ধাপ নামিয়ে ফেলল। শোনো, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম, আমার মনে হচ্ছে লোকটিকে রাখা ঠিক হবে না। কেন? এ একজন ডেঞ্জারাস লোক, আগে বুঝতে পারিনি। রুন শান্তস্বরে বলল, এরকম কাজের জন্য তো ডেঞ্জারাস লোকই দরকার। তা দরকার, তবু আমার মনে হচ্ছে একে ছাড়িয়ে দেওয়া ভালো। আমি সন্ধ্যাবেলা এসে আলাপ করব, তুমি থাকছো তো? হ্যাঁ, সেও থাকবে। এতরার মনে হলো রুন খানিকটা নিরাশ হলো। আচ্ছা, আমি আসবো সন্ধ্যায়। লাঞ্চের সময় রুন দেখল অ্যানি অস্বাভাবিক গম্ভীর, কিছুই মুখে দিচ্ছে না। রান্না পছন্দ হচ্ছে না তোমার অ্যানি? পছন্দ হবে না কেন, বেশ ভালো রান্না। তবে খাচ্ছ না কেন? আমার ভালো লাগছে না। রুন খানিকক্ষণ চুপ থেকে বলল, লোকটা কি তোমাকে কোনো কড়া কথা বলেছে? না। ওর ঘর থেকে বের হয়ে তুমি কাঁদছিলে, তাই জিজ্ঞেস করছি। এমনি কাঁদছিলাম, ও আমাকে কোনো কড়া কথা বলেনি। রুন অবাক হয়ে বলল, লোকটিকে তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, পছন্দ হয়েছে। অ্যানি স্পষ্ট স্বরে আবার বলল, লোকটিকে আমার ভালুকের মতো লাগে মা, প্রকাণ্ড একটা বুড়ো ভালুক। এই ভালুক কিন্তু তুলোভরা ভালুক না যে সারাদিন কোলে করে ঘুরে বেড়াবে। এই ভালুকের ধারালো নখ আছে। অ্যানি খিলখিল করে হেসে ফেলল। হাসছো কেন? এমনি হাসছি। কারণ ছাড়া হাসা এবং কারণ ছাড়া কান্না এসব মোটেই ভালো লক্ষণ না। কাল থেকে তুমি রীতিমতো স্কুলে যেতে শুরু করবে। লোকটি নিয়ে যাবে এবং নিয়ে আসবে। ওর সঙ্গে বেশি মিশতে চেষ্টা করবে না। এই লোকটি মেলামেশা বেশি পছন্দ করে না। তুমি লোকটি লোকটি বলছো কেন মা? ওর একটি নাম আছে, জামশেদ। মিস্টার জামশেদ বলবে। ওইসব বিদেশির নাম আমার মুখে আসে না। চেষ্টা করলেই আসবে। বলো আমার সঙ্গে, জামশেদ। বিদেশি তো, বিদেশি নাম আমি উচ্চারণ করতে পারি না। মা, ওকে যদি আমি বুড়ো ভালুক বলি তাহলে কেউ রাগ করবে? জানি না, তুমি বড্ড বাজে কথা বলো। মিস মারিয়াটা বলছিলেন বুড়ো ভালুক নাকি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। এরকম বলার কারণ কি? মিস মারিয়াটার এরকম মনে হচ্ছে, আমার কিন্তু তা মনে হয় না মা। মনে না হলেই ভালো। আমার কাছে মনে হয় বুড়ো ভাল্লুক খুব একটা চমৎকার মানুষ।
রুন উঠে পড়ল। বসে থাকলেই অ্যানির বকবকানি শুনতে হবে। বড্ড বেশি কথা বলছে সে, মোটেই ভালো লক্ষণ নয়। গাড়ি চলছে 3rd এভিনিউ দিয়ে। পেছনের সিটে অ্যানি বসে আছে। তার সঙ্গে দূরত্ব রেখে বসেছে জামশেদ। জামশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে দুপাশের পথঘাট লক্ষ্য করছে, সুবিধাজনক জায়গাগুলি দেখবার চেষ্টা। যেসব জায়গায় হঠাৎ করে হামলা হতে পারে, অত্যন্ত ব্যস্ত রাস্তা, এখানে গাড়ির ওপর হামলা চালানোর সম্ভাবনা খুবই কম। যদি কিডন্যাপিংয়ের চেষ্টা হয় তবে তা হবে স্কুলের আশেপাশে, ব্যস্ত রাস্তায় নয়। তবু রাস্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। জামশেদ তার হাঁটুর উপর মেট্রোপলিটন ম্যাপটি বিছিয়ে দিল। লাল পেন্সিল দিয়ে দাগ দিতে থাকলো 3rd এভিনিউতে কটি এক্সিট আছে তার উপর। পেট্রোল পাম্প কটি আছে তাও দেখতে হবে। বড় ভ্যান জাতীয় গাড়ি লুকিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে পেট্রোল পাম্প। নষ্ট হয়ে গেছে এই অজুহাতে প্রকাণ্ড একটা গাড়ি সেখানে দীর্ঘ সময় ফেলে রাখা যায়, এতে কারোর মনে কোনো রকম সন্দেহ জাগে না। স্কুল পর্যন্ত 3টি পেট্রোল পাম্প দেখা গেল। জামশেদ ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, স্কুলে যাবার তো অনেকগুলি পথ আছে, তুমি কি সবসময় 3rd এভিনিউ দিয়ে যাও? হ্যাঁ, এই রাস্তায় ট্রাফিক কম। এরপর থেকে কখনো পরপর 2 দিন এক রাস্তায় যাবে না। আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন কেউ আগে থেকে বুঝতে না পারে আমরা কোন রাস্তায় যাব। ঠিক আছে, আমি এক এক দিন এক এক রাস্তায় যাব। জামশেদ ইতস্তত করে বলল, রওনা হবার আগে আমাকে জিজ্ঞেস করবে কোন রাস্তা, আমি বলে দেব। তুমি কিছু ঠিক করবে না। ড্রাইভারটি আহত স্বরে বলল, আমি 20 বছর ধরে এদের গাড়ি চালাচ্ছি, তুমি আমাকেও বিশ্বাস করছো না? না, আমি কাউকে বিশ্বাস করি না। যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর। পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয়। জামশেদ ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার পছন্দের রাস্তাতেই যাবে। ধন্যবাদ। তুমি আমাকে তাহলে বিশ্বাস করতে পারছো? না, আমি তো বলেছি আমি কাউকে বিশ্বাস করি না। ও। সিসিলিয়ান ড্রাইভার অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়ল। অ্যানি সারা পথে চুপচাপ বসেছিল। একটা কথা জানবার জন্যে তার খুব ইচ্ছা করছিল, লোকটির হাতে এরকম একটা লম্বা কাটা দাগ কোত্থেকে হলো। দুহাতেই গভীর দাগ, যেন কেউ একটা ধারালো কিছু দিয়ে কবজির নিচ থেকে 2টি হাত কেটে ফেলতে চেষ্টা করেছিল। অ্যানি শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেলল, মিস্টার জামশেদ, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোনো উত্তর নেই। শুধু একটি কথা জিজ্ঞেস করতে চাই। করো। তোমার হাতে কি হয়েছে? আলজিয়ার্সে আমি একবার গ্রেফতার হয়েছিলাম, তখন হাত কেটে গিয়েছিল। কারা তোমাকে গ্রেফতার করেছিল? উত্তর নেই। তারা কি তোমাকে মারধর করেছিল? হ্যাঁ, করেছিল। অ্যানি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জামশেদের হাতের কাটা দাগ স্পর্শ করল। জামশেদ কঠিন ভঙ্গিতে হাত সরিয়ে নিল, রুক্ষ স্বরে বলল, কেউ আমার গায়ে হাত রাখলে আমার ভালো লাগে না। আর কখনো গায়ে হাত দেবে না। আর শুধু শুধু প্রশ্ন করবে না। মনে রাখবে কথাটা, আমার এসব ভালো লাগে না। অ্যানি জানালা দিয়ে বাইরে তাকালো। তার চোখ ছাপিয়ে জল আসছে। সে চায় না কেউ দেখে ফেলুক। কেউ দেখে ফেললে বড় লজ্জার ব্যাপার হবে। শোনো অ্যানি, কাঁদবে না। কাঁদার মতো কিছু হয়নি। অকারণে কান্না আমি সহ্য করতে পারি না। অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি কখনো কাঁদো না? উত্তর নেই। যখন আমার মতো ছোট ছিলে তখনও কাঁদোনি? জামশেদ থেমে থেমে বলল, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। অনেক রকমের দুঃখ কষ্ট আছে পৃথিবীতে। এখানে ছোটোখাটো ব্যাপার নিয়ে কেঁদে বুক ভাসালে হয় না। তুমি যখন বড় হবে তখন জানবে অনেক কুৎসিত কদর্য ব্যাপার হয় এখানে। অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি আমাকে যত ছোট ভাবছো আমি তত ছোট না। আমি অনেক কুৎসিত ব্যাপারের কথা জানি, কিন্তু আমি কাউকে সেসব বলতে পারি না। আমার কোনো বন্ধু নেই। দোতলার লবিতে বসে জামশেদ কফি খাচ্ছিল। মারিয়া নামের যে মেয়েটি কফি নিয়ে এসেছে সে কিছুক্ষণ গল্প জমাবার চেষ্টা করেছে, কিন্তু তার সঙ্গত কারণেই জমেনি। জামশেদের সঙ্গে কখনো গল্প জমে না। জামশেদ চারদিক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। বাড়িটি সেরকম সুরক্ষিত নয়। চারদিকের দেয়াল নিচু, যে কেউ অনায়াসে দেয়াল টপকাতে পারবে। তার উপর কলাপসেবল গেটটিতে বেশিরভাগ সময় তালা থাকে না। ভিকির সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে।
তিনটি জিনিস করা দরকার। দেয়াল কমপক্ষে 3 ফুটের মতো বাড়াতে হবে এবং গেটে সর্বক্ষণ তালা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং একটি ভালো জাতের কুকুরের ব্যবস্থা করতে হবে। জামশেদ কফি খেতে খেতে ভাবল, শরীর যদি আগের মতো থাকতো তাহলে এসবের দরকার হতো না, কিন্তু শরীর আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের আলস্য বোধ হয়, দারুণ ক্লান্তি লাগে, মাঝে মাঝে দেশে ফিরে যেতে ইচ্ছা করে। কেউ কি এখনো আছে যে তাকে চিনতে পারবে? এই জাতীয় ভাবনা ইদানিং তার হয়। তখনই তাকে নেশা করতে হয়, সস্তা ধরনের নেশা, ঝাঁঝালো ব্ল্যাক নাইট কিংবা টক রাম। লিভার অতি দ্রুত পচিয়ে ফেলবার মহৌষধ। লিভারটি সুস্থ রেখেই বা কী লাভ? জীবন ফুরিয়ে আসছে, ঘন্টা বেজে গিয়েছে, কান পাতলে শোনা যায় এই সময়ে কোনো কিছুর জন্যেই কোনো মমতা থাকে না। জামশেদ উঠে দাঁড়ালো। মারিয়া সিঁড়ি দিয়ে নামছিল। সেখান থেকেই চেঁচিয়ে বলল, কফি পটে আরও কফি আছে, খেতে চাইলে ঢেলে নাও। জামশেদ তার উত্তরে কিছু বলল না। সে নিজের ঘরে চলে এলো। এ ঘরের জানলাগুলো ছোট ছোট, অর্থাৎ ঘরটি ভৃত্য শ্রেণীর লোকদের জন্যে। তাতে কিছুই যায় আসে না। ঘরটি প্রশস্ত এবং লাগোয়া বাথরুম আছে। বাথরুমটি ঝকঝকে পরিষ্কার। তাছাড়া বুকশেলফ আছে একটি, প্রচুর ইংরেজি পেপার ব্যাগ আছে। বই পড়ার তার তেমন অভ্যেস নেই, তবু মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে। তুমি হাততালি দেবে মারিয়া? তোমার হাততালির সঙ্গে সঙ্গে আমি দৌড়াবো, শব্দ করে হাততালি দেবে। জামশেদ তাকিয়ে দেখল অ্যানি লনে দৌড়াতে শুরু করেছে। সিঁড়ির কাছে কোমরে হাত দিয়ে মারিয়া দাঁড়িয়ে আছে। জামশেদ অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটি বেশ ভালো দৌড়াচ্ছে। দেখে যতটা দুর্বল মনে হয় ততটা দুর্বল নয় সে, বেশ ভালোই ছুটছে। তবে স্টার্টিং হচ্ছে না। মেয়েটির রিফ্লেক্স অ্যাকশন ভালো না, অনেকখানি সময় নষ্ট করছে শুরুতেই। জামশেদের হঠাৎ ইচ্ছে হলো নিচে নেমে যেতে, আর ঠিক তখনই অ্যানি চেঁচিয়ে বলল, মিস্টার জামশেদ, আমি স্কুলে স্পোর্টসের নাম দিয়েছি 100 মিটার। জামশেদ জানলার পাশ থেকে সরে এলো। তার এখন সুটকেস খুলে কনিয়াকের বোতলটি বের করার ইচ্ছা হচ্ছে, প্রবল ইচ্ছা। জামশেদ ঘরের দরজা বন্ধ করে সুটকেস খুলল। নিচে অ্যানি খুব হইচই করছে, চেঁচিয়ে বলছে, মারিয়া, তোমাকে দৌড়াতে হবে আমার সঙ্গে, একা একা দৌড়াবো নাকি? তা হচ্ছে না। মারিয়া স্প্যানিশ ভাষায় কি যেন বলল। তার উত্তরে অ্যানি গলা কাঁপিয়ে হাসতে লাগলো। জামশেদের কাছে মনে হয় অ্যানি মেয়েটি বেশ ভালো। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষ। আজ পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। যারা আমাদের চ্যানেলটি শুনছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে আমাদের পড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও লিঙ্কগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।